মৌলি যে অন্ধ নয়, এবার সবার সামনে সমস্ত সত্যি ফাঁস করে দিল অনিরুদ্ধ এবং বাণী। হ্যাপি বার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় অনিরুদ্ধ ঘরের ভিতর পায়চারি করছে। তার চোখে মুখে অদ্ভুত এক সন্দেহের ছাপ। সে চুপচাপ আলমারি, ড্রয়ার, টেবিল সব জায়গায় খুঁজতে শুরু করে। তার মনে একটাই প্রশ্ন, মৌলি কি সত্যি অন্ধ, নাকি সবটা একটা অভিনয়? অন্যদিকে বিছানায় বসে থাকা মৌলি ভিতরে ভিতরে কাঁপছে, মনে মনে বলছে অনিরুদ্ধ কি খুঁজছে? ও কি সব জেনে গেল? আমি এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ মৌলি জুড়ে বলে ওঠে, অনিরুদ্ধ তুমি কোথায়, কি করছো তখন? অনিরুদ্ধ একটু থেমে ঠান্ডা গলায় বলে, এই তো হয়ে গেছে। কিন্তু তার চোখে অন্য খেলা, কারণ সে ইতিমধ্যে মৌলির চোখে রিপোর্টগুলো খুঁজে পেয়েছে আর চুপিসারে সেই রিপোর্টে ছবি তুলে নিয়েছে নিজের ফোনে। এদিকে হঠাৎ মৌলি চিৎকার করে ওঠে, অনিরুদ্ধ তুমি কোথায়? আমাকে একা রেখে কোথায় গেলে? ঠিক তখনই ঘরে ঢুকে বাণী। মৌলি দ্রুত নিজের অভিনয় চালিয়ে যায়, বলছে, বাণী তুমি এসেছো? আমার হাত মুখটা একটু মুছিয়ে দাও, আমি না খুব ঘেমে যাচ্ছি। যা শুনে অনিরুদ্ধ পুরোই চমকে যায়। অনিরুদ্ধ মৌলিকে বলে, মৌলি তুমি না দেখতে পাও না, তাহলে কিভাবে বুঝলে বাণী চলে এসেছে? যা শুনে মৌলি এক মুহূর্তের জন্য থেমে যায়, তারপর বলে, ওই তোর গা এবং চুরি আওয়াজ শুনে বুঝতে পেরেছি। বাণী তখন সরাসরি বলে, মিস্টার চ্যাটার্জিকে। মিস্টার চ্যাটার্জি, আমি কিন্তু আজ এমন কোনো চুরি বলিনি যে অনেক আওয়াজ হবে। আমার না খুব সন্দেহ লাগছে। অনিরুদ্ধ তখন ডাক্তারকে ফোন করে। ডাক্তার ফোন স্পষ্ট বলে দেয়, রিপোর্টে পরিষ্কার লেখা আছে মৌলি সম্পূর্ণ অন্ধ হয়ে গিয়েছে, আর যে ড্রপগুলো দেওয়া হয়েছে সেগুলো অন্ধত্বের জন্যই। যা শুনে অনিরুদ্ধ কনফিউজড হয়ে যায়। ঠিক তখনই মৌলির ফোন বেজে ওঠে। বাণী দেখে কুয়াশা ফোন করেছে। মৌলি ভিতরে ভিতরে ভয় পেয়ে যায়, বলছে এখন কি করব? বাণী ফোনটা ধরতে গেলে মৌলি হঠাৎ করে ফোনটা নিয়ে বলে, হ্যালো, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। সেরকম অভিনয় করছে। সে ইচ্ছে করেই এরকম আচরণ করছে যেন কেউ বুঝতে পারে না, কিন্তু বাণী চুপচাপ সব লক্ষ্য করছে। তার মনে তখন একটাই কথা, এই মৌলি না অন্ধ নয়, সবটাই নাটক। তারপর বাণী অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, কুয়াশার ফোনটা না ঠিক ধরলো আর আমি কাছে যেতেই সরে গেল। এটা কি প্রমাণ করে না যে মৌলি অন্ধ? অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তারপর দুজন মিলে একটি প্ল্যান করে অনিরুদ্ধ মৌলিকে ফোন করে। ফোন বাজতেই মৌলি মনে মনে বলে, আবার কুয়াশা? কিন্তু স্ক্রিনে দেখে অনিরুদ্ধ। সে সঙ্গে সঙ্গে ফোনটা বন্ধ করে দেয়, বলছে, কি ব্যাপার? অনিরুদ্ধ এখানে দাঁড়িয়ে দিয়ে আমাকে কেন ফোন করছে? বাণী তখন জোরে জোরে বলে, এই তো প্রমাণ। কুয়াশা ফোন ধরলো আর অনিরুদ্ধ ফোনটা ধরলো না। মৌলি তখন নাটক চালিয়ে যায়, বলছে, আমি তো বুঝতেই পারিনি কে ফোন করেছে। নয়নতারা এসে মৌলির পক্ষ নেয়, কিন্তু বাণী এবার চুপ থাকে না। সে দৃঢ়কণ্ঠে বলে, বারবার মানুষকে বোকা বানালে একদিন কেউ বিশ্বাস করবে না। বাঘ এসেছে, গল্পের মতো অবস্থা হবে। এক কথায় মৌলি ভিতরে ভিতরে কেঁপে ওঠে। এদিকে অনিরুদ্ধ বলে, বাণী, এবার এমন একটা প্ল্যান করতে হবে যাতে ও নিজেই সব স্বীকার করে। ঠিক তখনই হঠাৎ সাপ সাপ বলে চিৎকার করে ওঠে অনিরুদ্ধ। বাণী দৌড়ে গিয়ে দেখে একটা সাপ, কিন্তু সে হেসে ফেলে, বলে এটা নকল সাপ। সে সাপটা হাতে তুলে নেয়। অনিরুদ্ধ অবাক, বলছে, তুমি ভয় পাচ্ছ না? বাণী হেসে বলে, আমি গ্রামের মেয়ে, আসল নকল চিনতে পারি। ঠিক তখনই বানটি এসে বলে, হ্যাঁ, একটা নকল। 1000 টাকা দিয়ে আমি কিনেছি। তানিয়া এসে দেখায় কিভাবে রিমোট দিয়ে সাপটা চালানো যায়। তখনই বানের মাথায় চলে আসে এক দুর্দান্ত প্ল্যান। সে অনিরুদ্ধর দিকে তাকিয়ে হালকা হাসে। অনিরুদ্ধ বুঝে যায় যে আমাদের এখন কি চাল চালতে হবে, খেলা এবার শুরু হবে। বাণী বানটির কাছে গিয়ে সাপটা নিয়ে নেয়। অনিরুদ্ধ টাকা দিয়ে দেয় আর মনে মনে বলে, মৌলি, এবার তোমার মুখোশ খুলবই। এদিকে বাণী এবং অনিরুদ্ধর প্ল্যান অনুযায়ী ঘরের মাঝখানে সাপটা রেখে দেয়। ঠিক পাশে রাখা হয় একটি লাঠি, যেন হঠাৎ বিপদে পড়লে কেউ সেটাকে ব্যবহার করতে পারে। সবকিছু নিখুঁতভাবে সাজিয়ে দুজন অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরেই ঘরে ঢুকে মৌলি আর নয়নতারা। মৌলি আবার শুরু করে তার অভিনয়। কাপা গলায় বলে, অনিরুদ্ধ তুমি কোথায় কোথায় গেলে? আমার জন্য একটা কফি এনে দাও না। অনিরুদ্ধ শান্তভাবে বলে, হ্যাঁ আনছি। সে ইচ্ছে করে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে বাণী ধীরে ধীরে বলে, ঠাম্মি, আপনার না খুব গরম লাগছে, আমি এসিটা একটু বাড়িয়ে দেই। নয়নতারা কিছু বলার আগে বাণী এসির দিকে এগুতেই গোপনে সাপটা চালু করে দেয়। হঠাৎই শব্দ শুরু করে, সাপটা নাড়াচাড়া করতে শুরু করে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরে মৌলির চোখে পড়ে সাপটা। সে তো চিৎকার করে ওঠে, বলছে, ঠাম্মি, সাপ সাপ বলে চিৎকার করতে থাকে। তার ভয়টা একদম বাস্তব। সে লাফাতে শুরু করে, পিছিয়ে যায়, হঠাৎ দৌড় দেয়, আর ঠিক সেই সময় তার চোখে পড়ে লাঠিটা। এক মুহূর্ত দেরি না করে সে লাঠিটা তুলে নেয় হাতে।
সাপটাকে মারার জন্য প্রস্তুত। ঠিক তখনই পিছন থেকে অনিরুদ্ধ গভীর কণ্ঠে বলে, কি ব্যাপার মলি? লাঠিটা তো ওইখানেই ছিল, তুমি কিভাবে দেখতে পেলে? ঘরটা একেবারে নিস্তব্ধ। অনিরুদ্ধ বলে, আর সাপটা সেটাও কি করে দেখলে? মলির হাত তো কাঁপতে থাকে। লাঠিটা তার হাত থেকে মাটিতে পড়ে যায়। নয়নতারা আর মলি দুজনেই অনেক ভয় পেয়ে যায়। বানি এবার সামনে এগিয়ে আসে। বানি বলতে থাকে, কি হলো মলি দিদি, এবার কি মুখোশটা খুলে যাবে? ঠিক তখনই ঘরে ঢুকে পিনাক্ষী আর ঈশানী। পিনাক্ষী বিরক্ত গলায় বলে, এত চিৎকার চেঁচামেচি কেন? অনিরুদ্ধ শান্তভাবে বলে, আপনি মলিকে জিজ্ঞাসা করুন। সবাই তাকিয়ে থাকে মলির দিকে। মলি তো চুপ, কিছুই বলতে পারে না। অনিরুদ্ধ বলে, মলি সাপ দেখেছে আর ভয় পেয়েছে। ঈশানী অবাক, বলছে, কি বলছো? মলি তো অন্ধ, সে কীভাবে দেখলো? অনিরুদ্ধ বলে, হ্যাঁ এটাই তো আমার প্রশ্ন। পিনাক্ষী এবার কড়া গলায় বলে, মলি এটা কি সত্যি? মলি তখন কাপা গলায় বলে, না ডেট, আমি তো দেখতে পাই না, উত্তেজনায় লাফালাফি করেছি। বাণীর সঙ্গে সঙ্গে বলে, তাই নাকি? এখনও মিথ্যা বলছেন? নয়নতারা এবার পরিস্থিতি সামলাতে বলে, অন্ধ হলেও মানুষের জন্য ইন্দ্রিয় কাজ করে। ঈশানী হালকা তাচ্ছিল্যভাবে বলে, তা বুঝলাম, কিন্তু সে ইন্দ্রিয় দিয়ে লাঠিটাও দেখে ফেললো। অনিরুদ্ধ এবার একেবারে সরাসরি বলে, লাঠিটা তো নির্দিষ্ট জায়গায় রাখা ছিল, মলি সেটা দেখে তুলে নিয়েছে। পরিস্থিতি এখন বিস্ফোরণের মুখে। বাণী বলে, চলুন, সিসিটিভি দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। ঈশানী চিৎকার করে, চুপ করো বাণী। কিন্তু বাণী থামে না। সে হঠাৎ গ্লাস থেকে জল তুলে মলির দিকে ছুঁড়ে মারতে যায়। তখনই মলি নিজের চোখ দুটো হাত দিয়ে ঢেকে ফেলে। আর সেই মুহূর্তে সব সত্যি প্রকাশ পেয়ে যায়। এবার আর কোনো সন্দেহ নেই যে মলি অন্ধ নয়। বাণী ধীরে ধীরে এগিয়ে আসে, গ্লাসের বাকি জলগুলো মলির মাথার উপর ঢেলে দেয়। সে বলে, এই নিন মলি দিদি, এবার হয়তো আপনার চেতনা পুরোপুরি ফিরে আসবে। মলি চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু তার চোখে আগুন। ঠিক তখনই ঈশানী এগিয়ে আসে। মলির মুখের দিকে তাকিয়ে হঠাৎই টাস টাস একটা জোরে চড় মারতে থাকে। ঈশানী চিৎকার করে, তুমি এমন নাটক কেন করলে মলি, কেন? মলি তো ভেঙে পড়ে, চোখ বেজা, গলায় কান্না। বলে, আমি কি করতাম মম? এই মেয়েটা এসে বলছে ওই এই বাড়ির মেয়ে, আমাকে সরিতে চাচ্ছে, আমার সব কিছু কেড়ে নিতে চাচ্ছে। আমি কি করে চুপ থাকতাম? ঈশানী এবার বাণীর দিকে ঘুরে দাঁড়ায়। তার চোখে রাগ, হতাশা, ক্লান্তি সব একসাথে। সে বলে, দেখেছো একটা মানুষ কতটা ইনসিকিউর হলে এমন করতে পারে? তুমি কি বুঝতে পারো কতটা কষ্টে থাকলে মানুষ এভাবে ভেঙে পড়ে? তার কণ্ঠ কাঁপতে থাকে, আমি আর পারছি না বাণী, সত্যি আর পারছি না। তুমি এই বাড়ি থেকে চলে যাও, অন্তত আমাদের একটু শান্তি দাও। তখন পিনাক্ষী চুপচাপ তাকিয়ে থাকে। বাণী স্থির হয়ে দাঁড়িয়ে বলে, মৌলি এবার নিজের মিথ্যা জাল আটকে পড়ে গিয়েছে। মৌলির সত্যটা প্রকাশ হয়ে গিয়েছে। সবাই জানে ও অন্ধ নয়, কিন্তু সেই সত্যি প্রকাশের পরও সবচেয়ে বড় আঘাতটা এলো অন্য জায়গা থেকে। ঈশানীর আগে কষ্ট, অপমানে বাণীর দিকে তাকিয়ে বলে, তুমি এত বড় শয়তানি করবে আমি কখনোই ভাবতে পারিনি। এই কথাটার জন্য বাণীর বুকের ভিতর ছুরি হয়ে বিঁধে যায়। বাণী কাঁপতে থাকে, বলে, মা আপনি কথা বলতে পারলেন? ঈশানী সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, একদম না, আমাকে মা বলবে না। তুমি যদি এই বাড়ি থেকে না চলে যাও তাহলে আমি অন্য কিছু করে ফেলবো। এই কথাগুলো বলে সে ঝড়ের মতো এখান থেকে চলে যায়। পিছন পিছন পিনাক্ষীও চলে যায়। নয়নতারা ধীরে ধীরে এগিয়ে এসে ঠান্ডা গলায় বলে, কি বলে শুনতে পাওনি নাকি আবার শুনিয়ে দিব? যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি চলে যাও। ঘরে দাঁড়িয়ে থাকে শুধু বাণী আর অনিরুদ্ধ। বাণী চোখে জল ঠুট কাঁপছে। অনিরুদ্ধ ধীরে ধীরে কাছে এসে বলে, বাণী প্লিজ মন খারাপ করো না। বাণী কষ্টে এসে বলে, শুনলেন না মিস্টার চ্যাটার্জি, মা কি বলল? আমি তো শুধু প্রমাণ করতে চেয়েছিলাম, কিন্তু মাকে কষ্ট দিয়ে ফেললাম। অনিরুদ্ধ বলে, আমরা ভুল কিছু করিনি, সত্যিটা সামনে এনেছি। মলি মিথ্যা বলেছিল, এটাই প্রমাণ হয়েছে। বাণীর ব্যথা যেন কমে না। কিছুক্ষণ পর বাণী নিজের হাতে একটা ট্রে সাজায়, ঈশানীর জন্য খাবার নিয়ে যায়। বাণী ঈশানীর দরজার সামনে দাঁড়িয়ে বলে, মা খেয়ে নিন, আপনার তো প্রেশার আছে। ঈশানী মুখ তুলে তাকায়, তার চোখে রাগ, অভিমান, তীব্র অবিশ্বাস। সে ঠান্ডা গলায় বলে, তুমি আবার এসেছো? কি দেখাতে চাও? যে তুমি আমার জন্য চিন্তা করো? এগুলো সব সম্পত্তির লোভে করছো তাই না? বলো কত টাকা চাই, কি চাই তোমার? যা শুনে বাণী ভেঙে পড়ে। সে কান্না করতে করতে বলে, না মা, আমি কিচ্ছু চাই না, আমি কোনো সম্পত্তি চাই না। ঈশানী তখন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তাহলে তুমি কি চাও? কেন এসব করছো? তুমি বুঝতে পারছো না তুমি কি করছো? প্লিজ, আমি হাত জোর করে বলছি, আমাদের শান্তি দাও। বাণী তখন ধপ করে ঈশানীর পায়ের কাছে পড়ে যায়, দুহাতে পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বলে, আমি শুধু আপনার আশীর্বাদ চাই, আপনার মমতা চাই মা, আর কিচ্ছু না। ঈশানীর চোখে তখন জল চলে আসে। এক মুহূর্তের জন্য মনে হয় সে বাণীর মাথায় হাত রাখবে, কিন্তু সে নিজেকে সরিয়ে নেয়। ঠান্ডা গলায় বলে, না আর না। মায়ের মন থেকে
তোমাকে জায়গা দিতে গিয়ে না যে অবস্থা, তোমার জন্য মনে আমার আর কিছু অবশিষ্ট নেই বানি, প্লিজ তুমি চলে যাও। বানি অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর সে কষ্ট নিয়ে ওইখান থেকে চলে যায়। ঈশানী বসে পড়ে চুপচাপ কান্না করতে থাকে। ঠিক তখনই ওইখানে পিনাক্ষী চলে আসে, এসে বলে, ঈশানী কি হয়েছে, এভাবে কেন কান্না করছো? ঈশানী চোখ মুছতে মুছতে বলে, ও আবার এসেছিল আমার জন্য খাবার নিয়ে। যা শুনে পিনাক্ষীও অবাক, বলছে কে, বানি? পিনাক্ষী একটু চুপ থেকে বলে, তুমি এত রাগ কেন করছো, মাথা ঠান্ডা করো। ঈশানী হঠাৎ বলে ওঠে, মাথা ঠান্ডা রাখবো? ও আমার মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছে, কত কিছু হচ্ছে, এখন অন্তঃ নাটক পর্যন্ত। পিনাক্ষী বলে, একটা কথা বলো, তুমি কি এখনো পুরোপুরি মলিকে বিশ্বাস করো? থমকে যায় এবং চুপ হয়ে যায়। পিনাক্ষী আবার বলে, এত কিছু হওয়ার পরও তুমি কি নিশ্চিত যে ও ঠিক? আমি গুলি খেয়েছিলাম, আমি জানি বানি সেটা করেনি। আমার এখনো না অনেক প্রশ্নের উত্তর পাইনি, সবকিছু গোলমাল লাগছে। ঈশানী অবাক হয়ে পিনাক্ষীর দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে বানি একা দাঁড়িয়ে আছে, তার মনে শুধু একটাই প্রশ্ন, আমি কি সত্যিই ভুল? তানিয়া এসে বলে, বাবা আমি আজ এখানে থাকবো। অনিরুদ্ধ হেসে বলে, থাকো, তারপর তোমাকে তোমার মিষ্টি মায়ের কাছে পৌঁছে দেব। হঠাৎ বানি এসে বলে, না শুধু তানিয়া না, আমরাও যাব। সে নিজে জিনিসপত্র গুছাতে শুরু করে। অনিরুদ্ধ অবাক হয়ে তাকিয়ে থাকে, বলছে, বানি তুমি কি সত্যিই চলে যাবে? বানি কিছুই বলে না, চুপ করে থাকে। তো প্রিয়বাস, তাহলে আপনাদের কি মনে হয়, বানি কি এবার সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে? তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন। নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।